আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো? কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? না, এটা তো এরকম তো হচ্ছে না। উল্টা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আপনারা জিজ্ঞেস করেন না। আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে, সামনে গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে, এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি। আমরা যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি। আপনারা আমরা তো চলছে, আমরা এটা উনি কিভাবে চলবে এটা উনি আছে, ওনার পরিবার আছে, এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। আমার মনে হয় যে এটা ইখতিয়ারের প্রশ্ন না, এটা স্বচ্ছতার প্রশ্ন। আমি একটু দর্শকদের জানা রাখি, আমি কিন্তু এই প্রশ্ন যে কোনো রাজনীতিবিদকে পাই, তার দলকে পাই, আমি কিন্তু এই প্রশ্ন সবসময় করে থাকি, কনসিস্টেন্টলি করি। আমি মনে করি যে এটা কাউকে আন্ডারমাইন করার জন্য না, আন্ডারমাইন করার জন্য না খালেদ ভাই। কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না, এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল, আমরা দেখতে পেরেছিলাম। সো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে ধরনের ফিনান্সিয়াল পলিসি হচ্ছে, তার বিবরণী দেখে আমার কাছে মনে হলো কিছুদিন মন্ত্রিত্ব করেছেন, সদস্যেরই কিন্তু এটা প্রকাশ করতে হবে, আমাদের আর্থিক স্বচ্ছতাটা প্রকাশ করতে হবে। সেটা আপনারা বলছিলেন যে প্রত্যেকেই করবেন, করেন নাই আর কি। হাওয়েভার এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে মনে হয় যে কালক্ষেপণ করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে, বাট ব্যাপারটা এরকম না। এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে, গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে, কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু খালেদ ভাই আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে দাঁড়াতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এটা ছাড়া আসলে আমি এই পর্যায়ে আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, এগুলি পুরস্কারের জন্য করের আওতামুক্ত করা হয়েছে এবারে বাজেটে। এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর মওকুফ পাচ্ছে, বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনূস, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয়? আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে, নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনূস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না, এটা মোটামুটি ভাবে ঠিক করা আছে, তাই তো? না, এইটার সমালোচনা, এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না, এটা আসলে একেবারেই ভুল। এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা? মানে গ্রামীণ নোবেল, কারণ হচ্ছে না এগুলো আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা, পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটার আসলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি। আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না, কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল? এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতে, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো, কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা জনমুখী বৈষম্যহীন একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো, যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না। আমি জাস্ট এক লাইন একটু বলি, তারা এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে 2টা প্রতিবেদন ছিল, আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না, একদম দায়সারা ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনই করেন না, আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনই করেন না, এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের 2টা প্রতিবেদন কিন্তু ছিল, শ্বেতপত্র কমিটি, টাস্কফোর্স কমিটি, এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না। এবং যে প্রবৃদ্ধির হার কমছে, এদিকে জিডিপি 31% মতো দেখাচ্ছে, মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র
যে বাজেটটা আমার মনে হয় হয় যে- এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আপনি- আমরা আপনার কাছে আমি আমি- আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি। শুরু থেকেই শুরু করি, যেহেতু জি। শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে, এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে। এবং সত্য তো কিছু আছে, তাই না? সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না, যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার, সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে, আমি যদিও এই এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন, আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে